এফিডেভিট অপোজিশন দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো স্লিপার বাস চলাচলের অনুমতি দেয়নি এবং যে স্লিপার বাসগুলো বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে সবগুলো অবৈধভাবে চলাচল করছে। দেশে তৈরি কোনো স্লিপার বাসেরই অনুমোদন নেই। একই নম্বর প্লেটে চলছে সিঙ্গেল ডেকার ও স্লিপার বাস। স্টার নিউজের অনুসন্ধান। প্রত্যেকটি ইয়াতে যদি কাগজ 100টার ভিতরে যদি আপনি 90 টাকা করে দিবেন কাগজ নাই। আমি বিয়ের থেকে ম্যানেজ করছি, আমাকে নাম্বার দিছে, আমার গাড়িও তো দেখি না। তো ওর গাড়ির কাগজপত্র ফেল না রাইট এটা আমার দেখার কোনো দরকার না। আমার কিস্তির টাকা আসতেছে ফাইন, আমার ফাইন, আমি ফাইন। স্বাগত স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ। এবার অন্যান্য শিরোনাম। বন্ধ হচ্ছে সারা দেশের নিবন্ধনহীন কিন্ডারগার্টেন, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। আমি তো সামনে থেকে যাই, আমি কই বেরাবো, আমি কলকাতায় চিকিৎসা শেষে ফেরা হলো না বাড়ি। আগুনে নিভল 8 বাংলাদেশির প্রাণ, মিলেছে 5 জনের পরিচয়। সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। 35 বছর পর কাল 23তম রাষ্ট্রপতি নির্বাচন। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ। জুলাই সনদ মানলে লড়াই হতো হাড্ডাহাড্ডি, দাবি বিরোধীদের। 1,500 কোটি টাকা ব্যয়ে তেলের ট্যাঙ্কার কেনার প্রস্তাব ফিরিয়ে দিল একনেক। আরও যাচাই বাছাই করার নির্দেশ প্রধানমন্ত্রীর। হামে আজও 4 জনের প্রাণহানি। টিকার বয়স হওয়ার আগেই আক্রান্ত 97% শিশু। 82 ভাগই পায়নি মায়ের দুধ, গবেষণার রিপোর্ট। $15,000 চাঁদা দাবিতে ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলা, গ্রেফতার 1। তদন্তে নেমেছে পুলিশ, বিচার চায় ড্যাব। দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনাম। দেশে তৈরি কোনো স্লিপার বাসেরই অনুমোদন নেই। ঠিকই শুনেছেন, কোনো একটি বাসেরও অনুমোদন নেই। এই সংখ্যা 800-র বেশি। তারপরও সবার সামনে প্রকাশ্যে দিবালোকে দেশ জুড়ে চলছে এই বাস সার্ভিস। আরও ভয়াবহ তথ্য হলো, একই নম্বর প্লেটে সিঙ্গেল ও স্লিপার 2 ধরনের বাসই চালাচ্ছে কিছু কোম্পানি। বিস্তারিত উঠে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে, আর বাকিটা জানাচ্ছেন আল কাসির। সময় রাত 8:30। আইকনিক এক্সপ্রেস কাউন্টারে এসে দাঁড়ায় ঢাকা মেট্রো ব 12-13-01। নথি বলছে এর ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে 2023 সালে। ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণ, রুট পারমিটও শেষ গত বছর। একেই করা হয়েছে স্লিপার কোচ, যে কোচেরও অনুমোদন নেই। এরপর গাইবান্ধা ব 11-00-32 নম্বরের মেয়াদ উত্তীর্ণ স্লিপার কোচে যাত্রী তুলতে দেখা যায়। নথি বলছে সিঙ্গেল ডেকার এই বাসকে শুধু স্লিপার কোচ করেই ক্ষান্ত হয়নি মালিক। 32 সিটকে যেন জাদুর বলে রূপান্তর করা হয়েছে 43 সিটে। নেগেটিভ নিউজ করেন না, আপনি যদি নিউজ করতে হয় পজিটিভ কোনো প্রশ্ন নিয়ে নিউজ করতে আপনি পজিটিভলি বলেন। আমি যে প্রশ্নটা করলাম ওই জিনিস নিয়ে তো পজিটিভ আসবে না, ওই জিনিস নিয়ে বলছে আপনি পজিটিভ উপস্থাপন, আপনার উপস্থাপনা যদি পজিটিভ না হয়, আমি যতভাবে আমি যদি এটা স্বর্ণময় খেতে এটা পজিটিভ হবে না। প্রায় একই চিত্র বেঙ্গল পরিবহনে। সম্প্রতি একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোচিত হয় এই পরিবহন। ইফাত অটোজের ঠিকানায় আছে, এটাও আপনার সিঙ্গেল চেসিস। আপনি যদি ভাই এই জিনিসটা এইভাবে পেশ দেন, এটা কিন্তু হচ্ছে না। আপনি দেখেন প্রত্যেকটি ইয়াতে যদি কাগজ 100টার ভিতরে যদি আপনি 90 টাকা করে দিবেন কাগজ নাই। এখন যে গাড়িগুলো চলতেছে জি, এটা কাকে ম্যানেজ করতেছে? এই সব দিক দিয়ে সরকারি বিআরটি হইতেছে, সরকারি প্রশাসন, রাজনৈতিক লোকেরাও হইতেছে, তিনও ভাগই হইতেছে। এটা নামে বেনামে এরকম প্রায় 800-রও বেশি স্লিপার বাস চলছে বিভিন্ন পরিবহনের ব্যানারে। প্রশ্ন হলো, অনুমোদন নেই, তারপরও কেন, কিভাবে ও কারা তৈরি করছে এসব বাস? ঢাকার আমিনবাজার সহ রাজধানী জুড়ে এমন অসংখ্য কারখানা রয়েছে যেখানে নিয়ম নীতি ছাড়াই অবাধে তৈরি হচ্ছে স্লিপার বাস। আমি বিয়ের থেকে ম্যানেজ করছি, আমাকে নাম্বার দিছে, আমার গাড়িও তো দেখি না। না, আমার তখন রেগুলার আমাকে করাই দিছে, ইফাত করাই দিছে।
তবে অভিযুক্ত ইফাত অটোস কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে চেসিস বেচার সময় আন্ডারটেকিং রাখি, বিআরটি এর অমুক ধারা অনুযায়ী তুমি কিন্তু টাইপ অ্যাপ্রুভালের গাড়ির বাইরে যদি বানাও তাহলে এটা এখতিয়ার তোমার। তো ওর গাড়ির কাগজপত্র ফেল না রাইট এটা আমার দেখার কোনো দরকার না। আমার কিস্তির টাকা আসতেছে ফাইন, আমার ফাইন, আমি ফাইন। পুলিশ আর বিআরটি এই লস রেখে গাড়ি চালাতে দিচ্ছে কেন? স্লিপার কোচের এই অনিয়মের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। সড়কে এই বাহনের বৈধতার প্রশ্নে 2025 সালে উচ্চ আদালতে রিট করেছিলেন আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। রুল ইস্যু হওয়ার পরে বিআরটিএ মামলায় হাজির হয়েছে এবং তারা এফিডেভিট অপোজিশন দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো স্লিপার বাস চলাচলের অনুমতি দেয়নি এবং যে স্লিপার বাসগুলো বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে সবগুলো অবৈধভাবে চলাচল করছে। বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ হাইওয়ে পুলিশ সদর দফতর। আর বিআরটিএ চেয়ারম্যানের দাবি, স্লিপার কোচ নামে যে কিছু আছে এটাই তিনি জানেন না। আমি একটু আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আমি ওই স্লিপার বাসগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। এটা আমাদের জানেন, সদুল্লাহ সাহেব জানেন না, উনি বলতে পারবেন, আমার কাছে তো মেসেজ নেই কোনো। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে ওই যে বিষয় বললেন এগুলো সদুল্লাহ সাহেব বলতে পারবেন। ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর দফতরে গিয়ে তাকে পাননি স্টার নিউজের প্রতিবেদক। মোবাইল ফোনে কল করলেও রিসিভ করেননি তিনি। নথি আর মাঠের অনুসন্ধানে একটি বিষয় পরিষ্কার, এই প্রক্রিয়া একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে গড়ে উঠেছে স্লিপার বাসের একটি শক্তিশালী সিন্ডিকেট, যে সিন্ডিকেটে নিজ স্বার্থে জড়িত আমদানিকারক, মালিক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। পুরো অনুসন্ধানটি দেখতে চোখ রাখুন রাত 11:30টায় স্টার ইনভেস্টিগেশনে। পরবর্তী সংবাদে যাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন 2028 সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। তবে নিবন্ধনের শর্ত পূরণে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিবেচনার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই সংকুচিত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শও দিয়েছেন তারা। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি স্কুলও কম নয়। তবে প্রায় 40,000 কিন্ডারগার্টেনের মধ্যে 30,000ই অনিবন্ধিত। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা এসব প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ অবস্থায় পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার বিকেলে চট্টগ্রামে এক কর্মশালা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেয়া দেশের সব কিন্ডারগার্টেন 2028 সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে। আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। আগামী দিনগুলোতে তারা সকল প্রাথমিক বিদ্যালয়কে মনিটরিং এর অধীনে আনবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারেন যে আনট্রেইনড কোনো টিচার আমরা ক্লাসরুমে দেখতে চাই না। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংগঠনটির মহাসচিব অবশ্য কিন্ডারগার্টেনগুলোর সঙ্গে বৈষম্যের অভিযোগও তোলেন। জানান, সংগঠনের অধীনে থাকা নিবন্ধনহীন স্কুলগুলো নিবন্ধনের জন্য আবেদন করবে। সারা বাংলাদেশে আমাদের যে 40,000 কিন্ডারগার্টেন আছে সবাই এটা নিবন্ধন নিয়ে নেয়, নিবন্ধনের আওতায় আসুক এবং সরকারের আইন কানুন মেনে নিয়েই আমরা যাতে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, এটা আমি চাই। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরাও। তবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সক্ষমতা ও মানদণ্ড বিবেচনার উপর জোর দিয়েছেন তারা। নিবন্ধনটা খুব জরুরি এবং নিবন্ধনের আওতায় আসাটা জরুরি এবং এই জন্য একটা সুস্পষ্ট নীতিমালা থাকা লাগবে। কোনো বায়াসনেস হওয়া যাবে না যে কাউকে দিব কাউকে দিব না, এই উদ্দেশ্যে নিয়ে না, যে সত্যিকারের মানদণ্ডের আলোকে যে আমার মানদণ্ডটা কি হবে, আমি কি কি কন্ডিশন ফুলফিল করলে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিব আমরা, এবং স্বীকৃতি পাওয়ার পরে তারা গভর্নমেন্টের কাছ থেকে কি সাপোর্ট পাবে, প্লাস তারা কি কি জিনিস মিট করা লাগবে, এই কন্ডিশনগুলো, টার্মস এন্ড কন্ডিশনগুলো সুস্পষ্টভাবে থাকা লাগবে। তবে নীতিমালার আলোকে নিবন্ধনের নামে যেন শিক্ষার সুযোগ সংকুচিত না হয় সেদিকেও নজর রাখার আহ্বান শিক্ষাবিদদের। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। কলকাতার একটি হোটেলে আগুন লেগে প্রাণ গেছে 8 বাংলাদেশির। এখন পর্যন্ত 5 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের 4 জন কুষ্টিয়ার ও 1 জন সাভারের বাসিন্দা। হোটেলটিতে 25 বাংলাদেশি ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মধ্যরাতে সবাই যখন গভীর ঘুমে তখনই হোটেলে লাগে আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক।
কলকাতার ব্যস্ততম এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের 5তলা ভবনটির বিভিন্ন তলায় ভিন্ন ভিন্ন নামে হোটেল পরিচালিত হয়। 3 তলার শিখা ইন হোটেলে এই আগুনের সূত্রপাত। আগুন ও ধোঁয়ায় ওপরের তলাগুলোতে আটকা পড়েন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। পরে আটকা পড়াদের বের করে আনার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। 4র্থ তলার অন্য একটি হোটেলে ছিলেন গাজীপুরের বাসিন্দা আসাদুজ্জামান। অগ্নিকাণ্ডের ভয়াবহতার সাক্ষী হন বেঁচে ফেরা ওই বাংলাদেশি। 3 তলায় সিঁড়ির পাশে আগুন লেগেছে, পরে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। পরে আমি হোটেলের সুপারভাইজার মানে তারা যা আছে, তারা 4 জন স্টাফ আছে, পরে ওনাদের রুমে গিয়ে ডাক দিলাম, আগুন লেগেছে। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়, তবে এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হোটেলগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত নয় বলে অভিযোগ স্থানীয়দেরও। ওই সব ফ্ল্যাটে 2টো রুম 3টা রুম ফ্ল্যাট ছিল, ওখানে ওরা গেস্ট হাউস করে নিয়েছে। ফায়ার के एनओसी नहीं, कलकत्ता पुलिस के एनओसी नहीं, फूड के एनओसी नहीं, कॉर्पोरेशन के एनओसी नहीं। সবই হোটেল। হ্যাঁ, এটা হোটেল, এটা ইলিগাল ভাই, এটা পুরো ওপেন স্পেস ছিল, এখান থেকে লোক বের হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গ সরকারের 3 জন মন্ত্রী। অগ্নি দুর্ঘটনার পেছনে বিগত সরকারের অব্যবস্থাপনার অভিযোগ করেছেন তারা। যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হলো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? তবে তৃণমূল নেতা ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম রাজনৈতিক কাদা ছোড়াছড়ির বদলে ঘটনার পুনরাবৃত্তি না করে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একটা এসওপি বানানো উচিত যে ফায়ার ডিপার্টমেন্ট কি কি দেখবে এবং রেগুলার ইন্টারভেলে কি কি দেখবে। আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। এরই মধ্যে শিখা ইন হোটেল মালিকের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয়েছে। রাইসা জান্নাত, স্টার নিউজ। বাংলাদেশি পর্যটকদের জনপ্রিয় গন্তব্য কলকাতা, কিন্তু শহরটির প্রাণকেন্দ্রের অনেক হোটেলই রয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘিঞ্জি এলাকার হোটেলগুলোতে নেই জরুরি বহির্গমন পথ, নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা। এমন এলাকায় কিভাবে এ ধরনের অগ্নিগর্ভ হোটেল বছরের পর বছর ব্যবসা করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকা, বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় মুখর ফ্রি স্কুল স্ট্রিট। এখানকারই একটি 5তলা হোটেলে আগুনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হোটেল থেকে বের হবার একমাত্র পথ এই সরু সিঁড়ি। অগ্নি দুর্ঘটনায় এটি পরিণত হয় মৃত্যু ফাঁদে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান অন্তত 8 জন বাংলাদেশি, আহত আরও কয়েকজন। এই মর্মান্তিক ঘটনার পর সামনে এসেছে কলকাতার হোটেলগুলোর অগ্নি নিরাপত্তার ভয়াবহ চিত্র। অভিযোগ উঠেছে হোটেলগুলোতে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ঘিঞ্জি ভবনে নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা, নেই কোনো জরুরি পথ। একই ভবনের বিভিন্ন তলায় চলে আলাদা আলাদা হোটেল ব্যবসা। বিজেপির অভিযোগ এই অনিয়মের দায় সাবেক তৃণমূল সরকারের। তবে তৃণমূলের ওপর দায় চাপালেও হোটেলগুলোর কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি সরকারও। পূর্বতন সরকারের পাপ আমাদের ফল ভুগতে হচ্ছে এখন। তবে নিশ্চিন্তে থাকুন, বর্তমানে শাসকের নাম বিজেপি এবং তার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। নোবডি উইল বি স্পেয়ার্ড। বাংলাদেশি পর্যটকদের বড় একটি অংশ কলকাতার নিউ মার্কেট ও ফ্রি স্কুল স্ট্রিটের সাশ্রয়ী হোটেলগুলোতেই থাকেন। কম খরচে থাকার সুবিধার কারণে হোটেলগুলোতে ভিড় লেগেই থাকে। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নি নিরাপত্তার ন্যূনতম শর্ত না মেনে কিভাবে হোটেল ব্যবসা চলতে পারে? আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা প্রায় এয়ারে আসি বা বাসে আসি। এয়ারে আসলে এয়ারপোর্টে 3-4 ঘন্টা আগে ঢুকা লাগে, রেস্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি হোটেলে উঠে পড়ি। তখন তো আর এত কিছু বা চিন্তা করা বা হোটেল ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলা আসলে দেখা যায়। তারাপীঠের পর কলকাতা, আবারও আগুন কেড়ে নিল প্রাণ, রেখে গেল কিছু প্রশ্ন। আর তা হলো, তৃণমূলই হোক বা বিজেপি, অনিয়মের সংশোধনের চাইতে রাজনৈতিক দায় চাপানোটাই হয়ে ওঠে মুখ্য। কাজী শাহরিন, স্টার নিউজ। চিকিৎসা শেষে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, অপেক্ষায় ছিল পরিবার প্রিয়জনেরা, কিন্তু সেই ফেরা আর হলো না। দেশে ফেরার আগেই কলকাতার একটি হোটেলের আগুন কেড়ে নিল একই পরিবারের 4 প্রাণ।
সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুরকে হারিয়ে এখন শোকস্তব্ধ পুরো পরিবার। যে বাড়িতে ছিল ফেরার অপেক্ষা, সেখানে এখন শুধু স্বজন হারানোর কান্না। চিকিৎসা শেষে স্বজনদের নিয়ে ফেরার কথা ছিল বাড়ি। অপেক্ষায় ছিল পরিবার, স্বজন আর প্রিয়জনেরা, কিন্তু সেই ফেরা আর হলো না। দেশে ফেরার আগেই কলকাতার একটি হোটেলের আগুন কেড়ে নিল 4টি প্রাণ। স্বজন হারানোর কান্নায় ভারী এখন কুষ্টিয়ার দেবাশিস দত্তের বাড়ি। কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ দেবাশিস দত্ত। বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। চলতি মাসের 4 তারিখে স্ত্রী আফসানা শারমিন মনীষার চিকিৎসার জন্য ছেলে স্বর্ণশিষ্য দত্ত ও শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে ভারত যান দেবাশিস। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতা ফেরেন তারা। পরদিন দেশে ফেরার কথা, কিন্তু বাড়ি ফেরার সেই অপেক্ষার অবসান হলো এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে। 9 জন নাকি মারা গেছে। তো 9 জনের ভিতরে 9 জনের ছবি পাঠানো হয়েছে। পরবর্তীতে এখান থেকে শনাক্ত করা হয়েছে যে আমাদের যে 4 জন ছিল, 4 জনই আর নেই। মানে আমরা হিন্দু মুসলমান ওকে ভাবতাম না, ও আমাদের সাথে যখন যে অবস্থায় ডাকতাম আমাদের সাথে মিশতো, আমাদের সাথে যাইতো। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। একই সঙ্গে পরিবারের 4 জনকে হারিয়ে নির্বাক স্বজনরা। শুধু পরিবার নয়, শোকে স্তব্ধ প্রতিবেশী ও সহকর্মীরাও। 15টা বছর তার সঙ্গে আমি একসঙ্গে কাজ করছি ক্যামেরায়। আমি আজ পর্যন্ত একটা লোক বুঝতে এমন সাংবাদিকতা, এমন ভালোবাসা আমি কোথাও পাইনি। সংবাদ তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম দিতেন, যে পরিমাণ সত্যতা নিশ্চিত হতে কাজ করতেন, আমি মনে করি তার মতো কোনো সাংবাদিক এখন বর্তমান সময়ে কুষ্টিয়াতে কেউ নাই। এদিকে নিহত আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিনবাজারে। একজন মানুষ এভাবে চলে যাবেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। মেসে রাত কথা হয়, পরে তখন বাজে 11:30। পরে বললো অনেক ক্লান্ত, আমি ঘুমাইছি, তো কালকে ফোন দেবো, এই পর্যন্ত কথা হয়। তারপর আর চেষ্টা চলছে, এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে, আল্লাহ দেখা যাক। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত সময়ে নিহতদের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি স্বজনদের। এদিকে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবার চাইলে এই খরচ সরকার বহন করবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কলকাতায় আগুনের নিহতদের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, এবং আমরা 2 জায়গায় যুক্ত হব। আমাদের কলকাতার সহকর্মী সুজিত দোরে, তিনিও আছেন আমাদের সঙ্গে, এবং জহুরুল ইসলাম, কুষ্টিয়া সহকর্মী। প্রথমেই কুষ্টিয়ায় যেতে চাই। জহুরুল, একটু আমাদেরকে জানাবেন, একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন, স্বজনদের অবস্থা আসলে এখন কি, এবং সবশেষ কি কথা হয়েছিল সেই বিষয়টি যদি জানান। জ্যাভলিন, আসলে আমি এই মুহূর্তে যে 4 জন যে মারা গিয়েছিল সেই তাদের বাড়িতে আমি রয়েছে এই মুহূর্তে। তো তার যে পরিবারের সদস্যরা রয়েছে, বিশেষ করে যে আমাদের সহকর্মী সাংবাদিক দেবাশিস দত্ত যে মারা গিয়েছে, তার বাবা এবং মা এই বাড়িতে রয়েছে, আরও আত্মীয় স্বজন রয়েছে। সবাই শোকে এক ধরনের, এখন সারাদিন ধরে কান্নাকাটি চলছে। এখানে খবর আসার পর থেকে অনেকটা এখন তাদের কান্নার চোখের পানিও মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে, তারা অনেকটা বাকরুদ্ধ হয়ে রয়েছে। তো আমরা জানতে পেরেছি তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে যে বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে দেবাশিস দত্ত এবং তার পরিবারের অন্য সদস্যরা গতকালকে সকালের দিকে কলকাতা এসেছিল ফ্লাইটে। সেখানে সে সকাল থেকে কিছু পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা করেছে, কিছু জিনিসপত্র। বিশেষ আপনাকে জানিয়ে রাখি যে দেবাশিস দত্ত 2টি বাচ্চা, ছোট বাচ্চাটি 3.5 বছরের ছেলে, সেই বাচ্চাটি কিন্তু তার সাথে ছিল, আর একটি বাচ্চা বাড়িতে রয়েছে। তো তাদের জন্য কেনাকাটি করছিল। তো এই তথ্যই আমার কাছে সর্বশেষ রয়েছে এই কলকাতার হোটেলে পুড়ে মারা যাওয়া যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সদস্যের সর্বশেষ খবর। ধন্যবাদ জহুরুল আপনাকে।
আমরা একটু সুজিত দুয়ারের কাছে যুক্ত হতে চাই। সুজিত, একটু আমাদেরকে জানাবেন, ঘটনা তো ঘটেছে যেটি মর্মান্তিক, তাদের মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটির অগ্রগতি কদ্দূর, আর বাকি যে 3 জন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা? এটা তো মানে তাদেরকে মনে করা, তাদেরকে শান্তি, তারা তার মধ্যে 99% বিদেশি ছিল, বাংলাদেশি ভাই বোনরা ছিল। যেভাবে হয়েছে, আমি রাত 3:30 নাগাদ থেকে এখানে আছি, খবর পাওয়ার পরে এসেছি। প্রশাসন বহুত ভালো কাজ করেছে, তাদের স্যালুট জানাই, খুশি জানাই যে তারা যেভাবে কাজ করেছে, বলার মতো নেই। ফায়ার ব্রিগেড আর পুলিশ, ডিসি, এসি, জয়েন্ট কমিশনার সবাই এসে গেছে। সিস্টেমেটিক 9টা 10টা অ্যাম্বুলেন্স। মানে এই যদি প্রশাসন আর ফায়ার আর পাওয়ার লোকেরা যদি না থাকতো, তাহলে 90 জনকে রেস্কিউ করা যেত না। আমার নাম হায়দার আলী খান। ঘটনা, সেই ঘটনার পরে এবং এলাকার যারা এই যে নিউ মার্কেট এলাকার যারা আমি একটু ছবিটা দেখাবো, তারপরে শোকাহত এবং তারা এখানে কিন্তু মোমবাতি জ্বালানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার হিন্দিতে এবং মোমবাতি জ্বালানো হচ্ছে এখানে প্রতিবাদ এই বিষয়টি নিয়ে তারা একেবারে শোক জ্ঞাপন করছে। তারা এই যে একদম হোটেল, যে হোটেল সামনেই একেবারে ব্যবসায়ীদের তরফে এই মোমবাতি জ্বালানো হয়েছে, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করা হচ্ছে। এবং এই যে নটি প্রাণ, তরতাজা প্রাণ চলে গেল, যাদের ভুলে গেল তাদের হয়তো সরকার শাস্তির ব্যবস্থা করবে, তবে প্রাণ তো আর ফিরে আসবে না। তবে এই যে মৃত পরিবার, তাদের পাশে দাঁড়িয়ে এলাকার ব্যবসায়ীরা এই একেবারে দিচ্ছেন এবং দেহ ফেরানোর বিষয় যেটা বলছিলেন আপনি, সেই দেহ ফেরানোরও ব্যবস্থা করা হচ্ছে এবং সরকারের তরফে হয়তো আগামীকাল। জি সুজিত, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন কলকাতা এবং কুষ্টিয়া থেকে, জানাচ্ছিলেন যে নিহত তাদের পরিবারের খবর এবং সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। কলকাতার হোটেলে আগুনের দীর্ঘ 35 বছর পর, দুঃখিত পরবর্তী সংবাদে যাচ্ছি, দীর্ঘ 35 বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা চলবে ভোট। নির্বাচনের প্রধান কর্তা সিইসি জানান, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দর ও সুচারু করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ভোটের ফল ঘোষণার পর বৃহস্পতিবারই প্রজ্ঞাপন আসবে। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল 1991 সালে। এরপর 7 জন রাষ্ট্রপতি হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। তবে 35 বছর পর এবার হচ্ছে রাষ্ট্রপতি পদে ভোট। এই নির্বাচনে ভোটার 349 জন সংসদ সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতা হবে এই 2 জনের মধ্যে। সাংবাদিকবৃন্দ, বুধবার প্রধান নির্বাচনী কর্তা জানান, আয়োজনের কোনো ধরনের ঘাটতি নেই। বিশ্ববাসী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তবে ভোট গ্রহণের সময় এর সম্প্রচার হবে না। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন, বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না। ওখানে বিজয়ী হবেন, তার নামটা ঘোষণা করে দিব, and that is final, and that is the end of the exercise. তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। বৃহস্পতিবার বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে হবে ভোট। এই ভোটে নির্বাচনী কর্তার সিদ্ধান্ত চূড়ান্ত, তার ঘোষিত ফলই হবে চূড়ান্ত হিসেবে বিবেচিত। ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন, তো আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত। কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এদিকে 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি। এরই মাধ্যমে গণতন্ত্রের ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে বলে আশা সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিরের। এদিকে
বিরোধী দল বলছে জুলাই সনদে মেনে নির্বাচন হলে লড়াই আরও হাড্ডাহাড্ডি হতো। দীর্ঘ ৩৫ বছর পর সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিবেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য। জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন, সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। আগামী ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। সেই কারণেই আমরা আগামীকালকে দেখবেন আপনারা আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে। এদিকে বিরোধী দল বলছে, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতা আরও হাড্ডাহাড্ডি হতো। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও কার্যকর ভিত্তির উপর দাঁড় করাতেই আগামীকালের নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। বিজয় যেই হোক, যত ভোট পেয়ে বিজয় হোক, এটা বড় বিষয় না। বিষয় হলো অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, একজন সংসদ সদস্য হিসাবে আমি আমার ইচ্ছা মতো স্বাধীনভাবে আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারছি কিনা সরকার এটা নিশ্চিত করবে। সরকারের কাছে এই আহ্বান জানাই আমি। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে 2টি অয়েল ট্যাঙ্কার কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সেই সঙ্গে অনুমোদন পায়নি তুরাগ নদী রক্ষা প্রকল্পও। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আজ ৯,৩৩৩ কোটি টাকা ব্যয়ের 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যেখানে আছে স্বাস্থ্য, গ্রামীণ সড়ক উন্নয়ন, নদী ভাঙন রোধ ও উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ৪,১১২ কোটি টাকা ব্যয়ে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প ও ডেস্কো সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিল সরকার। বুধবার আগারগাঁওয়ের এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় নতুন 6টি এবং সংশোধিত 4টি প্রকল্প অনুমোদন পায়। বিদ্যুৎকে যথাসম্ভব সৌর বিদ্যুতের উপরে কিংবা রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করা, এবং সেইটার লক্ষ্য হিসেবে সৌর বিদ্যুৎকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া ১,৪৫৭ কোটি টাকা ব্যয়ে 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার কেনার প্রস্তাব অনুমোদন দেয়নি একনেক। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে। কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরও 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ সংস্কারে ১১০০ কোটি টাকা ও 10টি মেডিকেল কলেজে হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫,০০০ কোটি টাকা খরচের অনুমোদনও মিলেছে একনেক সভায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। শর্ত দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হবে না, সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন দেশের প্রধান কাজ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতাকে যারা ফ্যাসিবাদী স্বার্থে ব্যবহার করবে তাদের বিচারের মুখোমুখি করা হবে। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। পরে এই বিএনপি নেতা জানান, শর্ত দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হবে না, সার্বভৌমত্ব রক্ষায় একটি স্বাধীন দেশের প্রধান কাজ। নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন।
পরে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতাকে যারা ফ্যাসিবাদের স্বার্থে ব্যবহার করতে চাইবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। জনগণের কল্যাণের জন্য ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা সাংবাদিকদেরকে চর্চা করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশার এই ক্ষমতা, অধিকার, দায়িত্বকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে। কেউ কেউ দেশের বাইরে পড়ে যায়। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে 1018 শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 87 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 931 জন শিশু। এছাড়া চলতি বছরের 15 মার্চ থেকে 19 আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 823 শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 99 শিশু। টিকার বয়স হওয়ার আগেই হামে আক্রান্ত 97% শিশু। টিকা না নেয়ায় আক্রান্তের হারও 97%। এছাড়া সেসব শিশুর 82% পায়নি মায়ের দুধ। এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবি ও শিশু হাসপাতালের যৌথ গবেষণায়। সকালে শিশু হাসপাতালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তথ্য বলছে, 9 মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দিলে অ্যান্টিবডিও কম তৈরি হয়। প্রতিবেদনে বিস্তারিত। সরকারের দাবি অনুযায়ী শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এরপরও হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই শিশুর মৃত্যু হচ্ছে। টিকার আওতায় আনার পরও কেন এমন হচ্ছে? এ প্রশ্নের একটা উত্তর বের করার চেষ্টা করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল, আইসিডিডিআরবি এবং রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ। 341 শিশুকে 4টি দলে ভাগ করে এ পরীক্ষা চালানো হয়। তাদের প্রকাশিত তথ্য বলছে, যারা হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাদের মধ্যে 82% শিশু পরিপূর্ণ বুকের দুধ পায়নি। গবেষকদের মতে, হামের টিকা নেয়ার বয়স হলেও পরীক্ষা করা 126 শিশুর মধ্যে 122 জনই কোনো ডোজ পায়নি। 97% শিশুর শরীরেই হাম শনাক্ত হয়েছে। এছাড়া টিকা নেওয়ার পরও অনেক শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। অনেকের অ্যান্টিবডি কমে গেছে। হামের যে মৃত্যু, সেই দিকে আমরা গত 1 থেকে 1.5 মাস আমাদের যে পরিসংখ্যান, সেই জায়গাটিতে সৃষ্টিকর্তা আমাদেরকে সহায়তা করেছে। আমাদের এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যেই জিনিসগুলো কন্ট্রোল করা যায় কমিউনিটি লেভেলে, এই বিষয়টাতে মনে হয় আমাদের ব্যাপক যোগাযোগ এবং আমাদের একটু সচেতনতার বিষয় আছে। এই গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে দেশের সামগ্রিক হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বলেন, শিশুদের সার্বিক স্বাস্থ্য উন্নয়নে অক্টোবরের মধ্যে 5টি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে। আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূরে এগিয়ে গেছে। যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। তো আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে। বিশেষজ্ঞরা বলছেন, হামের বিরুদ্ধে লড়াই শুধু হাসপাতালে চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জন্মের পরপরই মায়ের বুকের দুধ, শিশুর সঠিক পুষ্টি এবং নির্ধারিত সময়ে টিকাদান, এই 3টি নিশ্চিত করাই হতে পারে হামে শিশু মৃত্যু কমানোর অন্যতম প্রধান পথ। জন্য গুরুত্বপূর্ণ সমস্যা। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। প্রথম কর্মদিবসেই দুদকের ভাবমূর্তি ফেরানোর প্রতিশ্রুতি দিলেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। জানালেন, সব চাপের ঊর্ধ্বে থেকে কাজ করবেন স্বাধীনভাবে। অন্যদিকে কথার ফুলঝুরি নয়, কর্মের মাধ্যমেই সামর্থ্যের প্রমাণ রাখতে চান নবনিযুক্ত 2 কমিশনার। প্রায় 5.5 মাস পর নতুন নেতৃত্ব পেল দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল 9:30টায় 2 কমিশনারকে নিয়ে কার্যালয়ে আসেন নবনিযুক্ত চেয়ারম্যান AKM আসাদুজ্জামান।
এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদক কর্মকর্তারা। পরে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসে নতুন কমিশন। আলোচনা হয় অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনা সহ দুর্নীতি দমন কার্যক্রমের বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত দুই কমিশনার জানান, নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করে যোগ্যতার প্রমাণ দিতে চান তারা। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা প্রতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি জানাবেন। এ সময় নতুন চেয়ারম্যান জানান, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ও দুদকের ভাবমূর্তি ফেরাতে শক্ত ভূমিকা রাখবে তার কমিশন। আলোচিত মামলার বিষয়ে দ্রুততম সময়ে নেওয়া হবে ব্যবস্থা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাধান ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব। পাশাপাশি দুদকের কাজে গতি ফেরাতে গণমাধ্যমের সহায়তাও চান নতুন দুদক প্রধান। আমরা আপনাদের বাইরে না, সময় দেন, সব পেয়ে যাবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলের গুমের স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ হাজারো মানুষ। তবে সরকারের করা গুম ও র্যাব সংক্রান্ত আইনের খসড়া নিয়ে উঠেছে নানা সমালোচনা। খসড়ায় গুমের ঘটনা তদন্তের ক্ষমতা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেই রাখা হয়েছে। আইসিডির সাবেক প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপি জামাত সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হলেও তদন্তে ছিল না মানবাধিকার কমিশনের কোনো উদ্যোগ। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মানবাধিকার কমিশন গুমের তদন্ত করবে, তবে বর্তমান সরকার সেই আইন রাখেনি। এ নিয়ে উদ্বেগ উঠে এলো আলোচনা অনুষ্ঠানে। সভায় সাবেক চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরই তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে, ফলে বাধাগ্রস্ত হবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত করছে তার নিজের কেসের ক্ষেত্রে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী, এটা করা যাবে না। বক্তারা বলেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে রাখা উচিত নয়। এতে ভবিষ্যতেও গুমের ঝুঁকি দেখছেন কেউ কেউ। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না, এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। যারা মানবাধিকার লঙ্ঘন করে তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। সভায় অন্য বক্তারা বলেন, কাউকে গুম করে চিরদিনের জন্য রক্ষা পাওয়ার সুযোগ নেই, তাই অতীত অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেয়ার তাগিদও দেন তারা। প্রশ্ন আসে তখন যে তদন্ত প্রক্রিয়া। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। আবারও স্বাগত স্টার নিউজ প্রাইমে। চিকিৎসকের কাছে $15,000 চাঁদার দাবি না দিলে হত্যার হুমকির পরেই নির্মম হামলার শিকার হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ENT বিভাগের প্রধান আসাদুর রহমান। স্টার নিউজকে তিনি জানিয়েছেন, চাঁদা দাবির সময় সন্ত্রাসী ডেভিড ইমনের নামও উল্লেখ করে এই সন্ত্রাসীরা। হামলা করেই ক্ষান্ত হয়নি চাঁদাবাজরা, দেয়া হচ্ছে হুমকি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিবিড় সাহার প্রতিবেদন। দুচোখ ভর্তি জমাট বাঁধা রক্ত আর ক্ষতিগ্রস্ত কর্নিয়ায় হাসপাতালের বিছানায় চিকিৎসক। 17 আগস্ট সোমবার চেম্বারে রোগী দেখে বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। রাত 10:30টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার ওপর হামলা চালায় কয়েকজন। স্টার নিউজের হাতে এসেছে তার হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় 6 আগস্ট তার কাছে $15,000
চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়। সময় বেঁধে দেওয়া হয় 15 আগস্ট। এর 2 দিন পর 17 আগস্ট ঘটে হামলার ঘটনা। হুমকি দেওয়ার সময় ডেভিড ইমনের নাম উল্লেখ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনার কাছ থেকে আমার কাছ থেকে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমি বলতে ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। হামলার পরও থামেনি হুমকি। চিকিৎসককে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে হামলাকারীরা জানতে চায় তিনি কেমন অনুভব করছেন। 17 তারিখে অ্যাটাক করার পরে অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও, এবং তারা ওই মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবা, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবে না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। চিকিৎসকের ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ সম্মেলন করে নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সংশ্লিষ্ট অপরাধীদের কাউকে চিহ্নিত বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জীবন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে চলছে তদন্ত। ওনার কাছে চাঁদা দাবিও করার কথা এসেছে, তো এটাও যদি তদন্ত করলে জানা যাবে যে এটার সাথে এই হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। প্রথম দিন স্বস্তি ও নির্বিঘ্নেই ছিল গোল্লাপী বাসের যাত্রা, তবে বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। অন্যদিকে ফাঁকা থেকে গেছে বেশিরভাগ সিট। এই অবস্থায় যাত্রীরা বলছেন আলাদা বাসের পাশাপাশি এমন গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে নারীর নিরাপত্তার জন্য বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজনই হবে না। বুধবার প্রথম যাত্রা সকাল 7টার পরই ডিপো থেকে রাজধানীর 10টি রুটে ছেড়ে যায় নারীদের জন্য বিশেষ গোলাপী বাস। তবে রুট প্রতি একটি করে বাস থাকায় যাত্রীদের গুনতে হয় অপেক্ষার দীর্ঘ প্রহর। অন্যদিকে ডাবল ডেকার বাসের বেশিরভাগ সিটই ছিল ফাঁকা। কাছাকাছি যাত্রী ভালোই ছিল। আমার মনে হয় যে মানুষ দেখতে দেখতে যখন অভ্যস্ত হবে তখন যাত্রীর সংখ্যা বেড়ে যাবে, আর আমার মনে হয় বাস সংখ্যা আসলে বাড়ানো উচিত। প্রথম দিন নির্ঝঞ্ঝাট ও স্বস্তিদায়ক অভিজ্ঞতার কথাই জানাচ্ছেন যাত্রীরা। রাজধানীর সড়কে তেমন কোনো প্রতিবন্ধকতার মুখে পড়েননি চালকরাও। রাস্তায় তো প্রতিবন্ধকতার মধ্যে একমাত্র জ্যামটাই বেশি চোখে পড়ে, এবং আজকে এখনো পর্যন্ত আমাকে কোনো গাড়ি চাপ দেয় নাই, তবে আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আসতে পেরেছি। আমার ড্রাইভার ভাইদের থেকে আমি কোনো ধরনের পরিবর্তনের সৃষ্টি হয়নি, এবং তারা আমাদেরকে যথেষ্ট সম্মান করছে রাস্তা থেকে, এবং তারা আমাদের যথেষ্ট সাইড দিয়েছে, এবং এ ধরনের কোনো সাউন্ড আমাদের সাথে হয়নি। যাত্রীরা বলছেন বিশেষায়িত বাস চালুর চেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা যেখানে নারীর নিরাপত্তায় আলাদা বাসের প্রয়োজন হবে না। বাস তো আমার মনে হয় দোতলা বাসের থেকে মিনি বাস যদি দিত, একটার পরিবর্তে 3টা বা 5টা, যে আধা ঘন্টা বা 15 মিনিট পর পর, সেক্ষেত্রে আরও সুবিধা হতো। একটা বাসে আসলে হয় না, মানে আমরা মিস করে গেলে তো মিস, আবার অনেক সময় দাঁড়ায় পাইতে হয়। আমি যে রুটে আসি, ফার্স্ট অফ অল আমি ওই রুটে বাস মিস করছি, আমি পল্টনে এসে এটা পাইছি, আর আমি মহিলা বাস হতে খুবই গ্রেটফুল। আলহামদুলিল্লাহ, এটা খুবই আমাদের জন্য উপকারী। এর আগে যাত্রী সংকট ও অব্যবস্থাপনায় 3বার চালুর পর বন্ধ হয়েছে এই বিশেষ সেবা। এবার বাসের সংখ্যা সীমিত, তাই অনেকেরই প্রশ্ন বাস না বাড়ালে কতটা কার্যকর হবে এই উদ্যোগ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজ প্রাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন স্টার নিউজ।